কমেন্ট সেকশনে কমেন্ট করে একবার জানিয়ে দাও যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। সাউন্ড ওকে, ঠিক আছে। সবাইকে ভেরি গুড ইভিনিং। আজ আমাদের প্রথম ক্লাস, কিন্তু প্রত্যেক ব্যাচে আমি যেটা করাই যে প্রথম ক্লাস আমি যাই ব্যাচ ওপেন করি না কেন সেটা আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস রাখি, যে কিভাবে আমরা কোর্সটা করব তার কমপ্লিট গাইডলাইন যাতে তোমরা প্রথম ক্লাসেই পেয়ে যাও। আজকেও আমরা খুব একটা পড়াশোনা করব না, আমি তোমাদের ইন ডিটেলে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবো যে আমরা কিভাবে কোর্সটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। প্রথম কথা বলে রাখি যে ভেবেছিলাম আমি একটা গ্রুপেতেই কোর্সটাকে করিয়ে দেব, এবং আমি খুব একটা ভাবিনি যে এত ফিজ রাখার পরেও এত পরিমাণ স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেবে। আমার টার্গেট ছিল আমি এক একটা গ্রুপেতে 25 বা 30 জন রেখে কোর্সটাকে কমপ্লিট করব, কিন্তু তারপরে দেখতে পাই যে প্রথম কথা ফিজটা একটু হাই। কেন আমি রেখেছিলাম তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে তোমরা যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট যাতে তারাই একমাত্র অ্যাডমিশন নাও, অন্য কেউ যাতে অ্যাডমিশন না নেয়। আমার অন্যান্য কোর্সগুলোতে প্রাইস আমি খুব কম রাখি, সেখানে 500 600 যতই অ্যাডমিশন নিক না কেন সেখানে কিছু যায় আসে না। কিন্তু এই ব্যাচটা এমনই একটা ব্যাচ, এটা হচ্ছে একটা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচ। এখানে তোমার অনেক কোয়ারিজ আসবে, কারণ আর 5টা কম্পিটিটিভ এক্সামের মতো এই এক্সামটা কিন্তু সেম পরীক্ষা নয়। এখানে আমাদের কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড বা যে লেভেল সেটা কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক বেশি। সেই জন্য আমি যে গ্রুপগুলো হয়েছে তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে যে টাইম টেবিল বলেছিলাম সেই টাইম টেবিলটা হয়তো আমি সম্পূর্ণটা রাখতে পারবো না, কারণ আমাদেরকে টাইমের কিছু আমাকে পরিবর্তন করতেই হচ্ছে। এবং আমি তোমাদের কাছে একটু কোঅপারেশন চেয়ে নেব, যে কারণ একটা ব্যাচে আমি চাইনি যে 100 বা 200 জন স্টুডেন্টকে আমি একটা ব্যাচের মধ্যে রাখতে চাইনি। এবং আমি এখানে তোমাদের মতামত চাইবো যে একটা ব্যাচে 100 জন রেখে পুরো সেম গ্রুপ করা ভালো, নাকি 5 6টা আলাদা আলাদা ক্লাস ওয়াইজ করানো ভালো, এটা আমি তোমাদের কাছে জানতে চাইলাম। আমি জানি তোমরা বলবে যে আলাদা আলাদা ক্লাস করালে ভালো, কারণ একটা ব্যাচে যদি 100 জন থাকে সেখানে তোমার কোয়ারিজটা অনেকাংশে কি হবে, তুমি সেটা করলেও হয়তো আমি দেখতে পেলাম যে 200 কমেন্ট চলে এসেছে, আমার পক্ষে সেটা রিপ্লাই করা সম্ভব হবে না। সেই জন্য আমি প্রত্যেকটা গ্রুপকে 3টে বা 4টে সেগমেন্টে, 30 থেকে 40-এর সেগমেন্টে ভেঙে দিয়েছি। এবং আমাদের যে টাইম টেবিল ছিল, যেটা সন্ধে 8টা থেকে 9টা 15 পর্যন্ত, সেখানে ডেট এবং টাইমের কিছুটা পরিবর্তন হবে। কেন হবে? কারণ তোমাদের সুবিধা দেওয়ার জন্যই আমি এই পরিবর্তনটা করছি। তোমরা একটু আমাকে জানাও যে এই যে ডিসিশনটা এখানে তোমরা সমর্থন করছো কি করছো না, এটা আমার জানাটা প্রথমে দরকার, তারপরে আমি বাকি যে ডিটেলস সেটাতে আসছি। তোমরা এইটুকু আমাকে একটু জানাও যে 30 40-এর গ্রুপটা ভালো নাকি 100 200 সেই গ্রুপটা ভালো। একটু তোমরা কমেন্ট করে জানাও। একটু তাড়াতাড়ি কমেন্ট করবে। কারোর কমেন্ট আসছে না কেন? ঠিক আছে। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম, কারণ দেখো তোমাদের মনে হবে যে স্যার এত পরিমাণ আমার কাছ থেকে ফিজ নিল এবং আমি একটা কোয়েশ্চেন করছি, স্যার আমাকে একটা প্রশ্নেরও উত্তর দিচ্ছে না। সেই জন্যই তোমাদের সুবিধার জন্যই আমি এটাকে এই 30 40 সেগমেন্টে ভেঙে দিয়েছি। এবং সেটাও বলছি যে আমাকে টাইমের যে স্লট সেটা আমাকে একটু এদিক ওদিক হবে, কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আধ ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হবে। হয়তো ডেট সেটাও একটু এদিক ওদিক হতে পারে, যে কোন বারে পরীক্ষা হবে সেটা আমি তোমাদের আজকে রাতেই পুরো ফাইনাল একদম তোমাদের যে টাইম স্কেডিউল সেটা জানিয়ে দেবো 3 দিনের। একটু এদিক ওদিক হবে, এটা মানে তোমাদের কাছে আমি হাম্বলি রিকোয়েস্ট করছি যে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ঠিক আছে, এরপরে আসা যাক পরীক্ষার পার্টে। বাদ বাকি আমরা পরীক্ষাটা কিভাবে হবে, কি সিলেবাস রয়েছে তোমাদের আমি অলরেডি যে পিডিএফ সেটা দিয়ে দিয়েছি। এরপরে আসা যাক আমাদের যে সিলেবাস। সিলেবাস আমাদের যেটা রয়েছে সেটা আমরা যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তোমরা যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট রয়েছো
সবাই ইংলিশ অনার্সে কি পড়েছো বা এম এতে? কোনো নাটক ছিল, কোনো প্লে বা কোনো ড্রামা, শর্ট স্টোরি, পোয়েম, সনেট, এগুলো থেকে তোমরা কোয়েশ্চেন মুখস্থ করতে আর পরীক্ষায় গিয়ে সেটাকে জাস্ট নামিয়ে দিয়ে আসতে। কিন্তু এইটা আমাদের গ্রামাটিক্যাল যে বেস সেটাকে অনেক দুর্বল করে দিয়েছে। এবং এখানে যে সিলেবাস রয়েছে খুব একটা মানে হিউজ কোনো সিলেবাস নয়, কিন্তু একটা জিনিস, যেহেতু তোমরা সাবজেক্ট এক্সপার্ট হতে যাচ্ছ, তোমাদের কিন্তু ইন ডেপথ নলেজ রাখতেই হবে। এবং এই যে সিলেবাসটা আছে এটা নিয়ে আমি কোনো একটা বই, বাজার চলতি বই নিয়ে বসে পড়লাম সেই করলেও কিন্তু হবে না। কারণ বাজার চলতি বইতে কি থাকে, ওরা ওদের মতো করে একটা বই লিখে দেয়, তোমরা কিনে ফেলো, ব্যাস এইটুকুই। তাছাড়া তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি তোমাদের প্রত্যেকটা যে টপিক রয়েছে প্রত্যেকটার পিডিএফ নোট দেব, তার ক্লাস দেব, সেই ওয়াইজ আমি করব তোমাদের। ঠিক আছে? এরপর একটা জিনিস যেটা সব থেকে এখানে খারাপ পার্ট, এখানে যারা নতুন ক্যান্ডিডেট তাদের সব থেকে যেটা দুঃখের জিনিস, যে এত বছর পর পরীক্ষা হচ্ছে, তারপরে কি হলো, এত বছর পর পরীক্ষা হওয়ার পর আমরা দেখলাম 10 নম্বর যারা পুরানো তাদেরকে এক্সট্রা দেওয়া হবে। এটা সব থেকে দুঃখের পার্ট। হ্যাঁ, মুড নেই, আমি দেখেছি সেটা, ওটা সিলি মিস্টেক, ঠিক আছে, ওটা দেখা হয়নি। ওই মিস্টেকটাকে অ্যাভয়েড করে যাও, আমি করিয়ে দেবো। তাহলে 10 নম্বর তোমাদেরকে পিছন থেকে শুরু করতে হচ্ছে। এবং তোমাদের প্রস্তুতির লেভেল যদি খুব ভালো পর্যায়ে না থাকে তাহলে ক্র্যাক করাটা খুব চাপ। এবং ইংলিশের ক্ষেত্রে 50% যেহেতু গ্রামার থেকে প্রশ্ন আসবে বা আগের বারে এসেছিল। এবং এখানে আরো একটা কথা বলে রাখা ভালো, আমরা যে শুধুমাত্র গ্রামাটিক্যাল নলেজের উপর ফোকাস করব তা না, কিছু আমাদের ইম্পর্টেন্ট যে ভোক্যাবস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, সেটা আমি তোমাদের লিস্ট করে দেবো, সেগুলো আমাদের করতে হবে। কিছু সিঙ্গুলার প্লুরাল, কিছু জেন্ডার চেঞ্জ, যেমন আগের বারে কিছু এসেছিল, এগুলো আমাদের কেন দেবে? আমাদেরকে কনফিউজড করার জন্য দেবে। কারণ কি, আমরা অনার্স এম এ পড়তে পড়তে ওইসব আমরা ভুলে গেছি। আমাদেরকে যদি একটা জেন্ডার চেঞ্জ জিজ্ঞাসা করা হয় আমরা খুব একটা ভালো বলতে পারবো না। কিন্তু পরীক্ষায় তো আর তোমাকে সেটা, তুমি পারলে না বলে তুমি অনার্স করেছো তোমাকে নাম্বার দিয়ে দেবে এরকমটা তো নয়, তোমাকে সঠিক উত্তর করতে হবে। ক্লিয়ার? সেটা আমি দিয়ে দেবো, তোমাদের কোনো চাপ নেই। এরপর আমি তোমাদের সিলেবাসের পিডিএফটা সামনে রাখবো এবং স্টেপ বাই স্টেপ আমরা ব্যাখ্যা করব যে কিভাবে আমি তোমাদের কোর্সটা এগিয়ে নিয়ে যাব। আমাদের হাতে খুব বেশি হলে ওই জুলাই, আগস্ট আর সেপ্টেম্বরে মোটামুটি, মানে আমরা ধরতে পারলাম যে আমরা 2 মাস কমপ্লিট পাবো। এবং আমরা ধরতে পারি যে প্রায় 25 থেকে 30টা লাইভ ক্লাস আমরা করতে পারবো। এর বেশি আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। এরপরেও আমি তোমাদের কিছু বেনিফিটেড কথা বলবো যেটা তোমাদের দারুণ বেনিফিট হবে। কিছু কিছু টপিক থাকবে, ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ক্লজ, এগুলো যদি আমি তোমাদের মানে ইন জেনারেল সম্পূর্ণটা বোঝাতে চাই তাহলে আমাদের মিনিমাম 4টে 5টা করে ক্লাস লাগবে। সেই অর্থে আমি তোমাদের সুবিধার্থে কিছু রেকর্ডেডও ক্লাস দেবো, যেদিন যেদিন ক্লাস থাকবে না সেই দিন সেদিন তোমরা রেকর্ডেড ক্লাস দেখবে, আর বেসিক যে কনসেপ্ট গুলো সেগুলো আমরা ক্লিয়ার করে নেবো। যেহেতু তোমরা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, আমি এটা আশা করতেই পারি যে একদম বেসিকে আমাদের ঢুকতে হবে না। মোটামুটি মডারেট থেকে টাফ এইটুকু যদি আমরা যেতে পারি, তোমরা আশা করছি পেরে যাবে। এরপর যার যেটা বুঝতে অসুবিধা হবে সেটা তো লাইভ ক্লাস আছেই। ক্লিয়ার? তাহলে তোমরা যদি বলো আমি একবার সিলেবাসটা তোমাদের সামনে এরপরে ডিসকাশন করব। হ্যাঁ ইন্দ্রজিৎ পাল, ওটা আপাতত পরে থাক, আগে আমরা একটু সিলেবাসটা ডিসকাস করে নিই। যাই নিয়মে বলুক, গ্রামারের সিলেবাস এক। এখানে আবার অনেকে আছে যারা গ্রামারটাকে গ্রামার উচ্চারণ করে, কিন্তু আমরা যারা বাঙালি তারা ওই গ্রামারটাই শিখে এসেছি, কারণ আমাদের যে বইটা থাকে সেখানে গয়রা ফালা আঁকা থাকে। ক্লিয়ার? তাই এখানে আমরা গ্রামার উচ্চারণ করছি না আমরা গ্রামার উচ্চারণ করছি এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর যেটা আমরা বুঝতে পারছি কিনা, আমরা কনসেপ্টের ক্লিয়ারিটি থাকছে কিনা। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের সামনে একবার পিডিএফটা ওপেন করবো। আচ্ছা, এখানে টিচ মিন্টে ক্লাস করানোর একটা সুবিধা আছে, আমার একটা আমার অ্যাপও আছে। সেই অ্যাপেতে কি হয়, শুধু আমার অ্যাপ বলে নয়, যে কোনো অ্যাপে এই যে আমি তোমাদের কাছে কিছু কথা বলছি এটা তোমাদের কাছে 1 মিনিট পরে যায়, এবং তোমরা যদি আমাকে কিছু রিপ্লাই করো সেটা আমার কাছে 1 মিনিট পরে আসে। আর টিচমেন্টের সুবিধা কি, ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়া যায়। এবং এখানে একটাই একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, যখন আমি পিডিএফটা শেয়ার করব তোমরা আমাকে আমার মুখটা দেখতে পারবে না।
যদি তোমরা আমাকে বলো যে অ্যাপে ক্লাস করাতে যে 1 মিনিট বা 2 মিনিট ডিলেতে যে আমি বলবো সেটা তোমাদের কাছে যাবে, তাহলে আমি অ্যাপে ট্রান্সফার করে যাবো। এটা তোমাদের কাছে একটু মতামতটা নিয়ে নিই, যে আমার কথাটা 2 মিনিট পরে যাবে যদি আমি অ্যাপে করে, শুধু আমার অ্যাপ বলে নয়, যে কোনো অ্যাপে এটা হবে। সেখানে কি হয়, ইন্টারাকশনটা ভালো হয় না। এখানে 500 1000 জনের ব্যাচ হলে ওটা খুব একটা ফ্যাক্টর করে না, কিন্তু আমি চাই তোমরা ইনস্ট্যান্ট আমার রিপ্লাই পাও, আমিও তোমাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারি। তোমাদের মতামতটা একটু সামান্য এটা দিয়ে দাও, তারপরে আমি পিডিএফ এ চলে যাব। এখানেই করাতে বলছি। টিচমেন্ট বেস্ট আমি জানি, কারণ এখানে ইনস্ট্যান্ট আমি রিপ্লাই করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমি তোমাদের সিলেবাসটা একদম মাথায় গেঁথে দেবো কিভাবে আমরা করব। আমরা ইংলিশ অনার্সের স্টুডেন্ট হয়েও কোন কোন দিকে আমাদের খামতি রয়েছে সেটাও আমি তোমাদের সিলেবাসটাকে আলোচনা করতে করতে বুঝিয়ে দেবো। খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। কারণ তোমরা মনে করো যে ইংলিশ অনার্সটাই সবকিছু, ইংলিশ অনার্স বা এমএ, এখানে কিন্তু আমরা কিছু শিখি না। চাকরির পরীক্ষা আমাদের কাছ থেকে সম্পূর্ণ আলাদা কিছু ডিমান্ড করে, বুঝেছো? আমরা অনার্স বা এমএ তে যা পড়ি, আর চাকরির পরীক্ষায় আমরা যখন চলে আসি সেখানে আমাদের কাছ থেকে অন্য কিছু জানতে চাওয়া হয়। কি, সেটা আমি তোমাদের এক এক করে ব্যাখ্যা করছি। 1 সেকেন্ড আমাকে জাস্ট টাইম দাও। আচ্ছা, পিডিএফটা তোমরা দেখতে পেলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। জাস্ট একবার কমেন্ট করে জানিয়ে দাও যে পিডিএফ তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। পিডিএফটা ক্লিয়ারলি দেখতে পেলে জাস্ট একবার জানিয়ে দাও। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমার কাছে আলাদা আলাদা একটা সিস্টেম রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর ডাইরেক্ট তোমরা সিলেবাসে চলে এসো। আমরা কি শিখি, আর আমরা যখন পরীক্ষাতে যাব তখন আমরা দেখব যে সত্যি সত্যি আমরা ইংরেজিতে কিছু শিখিনি। কিভাবে, দেখো। প্রথম যে চ্যাপ্টার আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আমাদের কমন এরর্স। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন, অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভস, সেন্টেন্স ফর্মস, যেগুলো সিলেবাসে আছে। একটা এখানে দেওয়া নেই, তোমরা আমাকে এক্ষুনি চেঁচাবে আমি জানি, যার নাম হচ্ছে মুড। এটাকে আমি ইনক্লুড করে দিই। এরপরে কি, রিলেটিভ ক্লজ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, জয়নিং অ্যান্ড স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ। আর 11 12 এর ক্ষেত্রে একটা আছে, তার নাম হচ্ছে লিটারেরি ডিভাইস, রেটরিক অ্যান্ড প্রোসোডি। ওটাতে পরে আসছে। আগে আমরা যেগুলো আমরা বললাম সেগুলো আমরা আলোচনা করে নিই। দেখো, কমন এরর্স। আমরা যখন স্কুলে পড়তাম, এই আলোচনাটা আমি তোমাদের সাথে কেন করছি, এটা যদি নর্মাল কোনো কম্পিটিটিভ ব্যাচ হতো, পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি কনস্টেবল, আমি এইসব আলোচনা করতাম না। কারণ এখানে তোমরা প্রত্যেকে ইংলিশ অনার্সের স্টুডেন্ট, এমএ স্টুডেন্ট, তোমাদের জানা উচিত বিষয়টা। আমরা যখন স্কুলে পড়ি, আমরা যখন কলেজে পড়ি, আমরা যখন অনার্স বা এমএ নিয়ে পড়ি, আমরা কেন এত ইংরেজিতে দুর্বল হই? আমরা কিন্তু মুখস্থ করে নোটস লিখে দিতে পারবো, কিন্তু যখনই আমাকে একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি জানতে চাওয়া হবে তখন আমি আর বলতে পারি না। ধরো আমি তোমাকে বলে দিলাম যে এই পার্টে কি এরর আছে, কেন এরর আছে। কি এররটা তুমি বলতে পারলেও কেন এরর তুমি বলতে পারবে না। তাহলে কমন এরর্স আমাদের কতগুলো চ্যাপ্টার থেকে করতে হবে। আমরা ছোটবেলাতে পড়েছিলাম, নাউন পড়েছিলাম, আমরা প্রোনাউন পড়েছিলাম, এই করতে করতে আমরা ইন্টারজেকশন পর্যন্ত 8টা পার্টস অফ স্পিচ আমরা পড়েছিলাম। কিন্তু এর একটাও বেসিক কনসেপ্ট ছাড়া, ইন ডিটেলের যে কনসেপ্ট, আমরা একটাও জানি না। কেন জানি না? কারণ ছোটবেলাতে আমাদের শেখানো হয়েছে নাউন মানে কারোর নাম বোঝায়, প্রোনাউন মানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের গুণ বোঝায়, ভার্ব মানে কোনো কিছু করা বোঝায়। এইটা জানা আর ইংলিশ গ্রামারের ইন ডিটেল নলেজ জানার মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স। এবং সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে কি, তোমরা সবাই সাবজেক্ট এক্সপার্ট হতে যাচ্ছ, অর্থাৎ তোমরা ইংলিশের টিচার হবে।
এবং তুমি যখন সাবজেক্টের এক্সপার্ট হবে, তোমার যদি বেসিক স্ট্রাকচার অফ ইংলিশ তার নলেজ না থাকে, তুমি কোনোভাবেই পরীক্ষাতে যে তোমাকে আইডেন্টিফাই করতে বলবে কোথায় এরর আছে, তুমি একটাও কিছুই বুঝতে পারবে না। তাহলে এই যে কমন এরর্স, আমাদের এতগুলো এররের মধ্যে দিয়ে যেতে হবে, এবং আমরা হাতে 25 থেকে 30টা ক্লাস পাবো। আমাদের ফার্স্ট টার্গেট কি হবে? আমরা যেন প্রত্যেকটা টপিককে ভালোভাবে কভার করতে পারি। তারপরে আমরা মক টেস্টে যাব, কারণ মক টেস্টের টাইম হয়তো আমরা খুব একটা নাও পেতে পারি। এবং এখানে আমি তোমাদের বলে রাখছি, এই কথাটা ভালো করে কান দিয়ে শুনে নাও প্রত্যেকে। যদি তোমরা মনে করো যে সিরিয়াসলি তোমরা পড়াশোনা করবে না, তাহলে কিন্তু কেউ তোমাদের আটকাতে পারবে না ফেল করা থেকে। কোনোদিনই সম্ভব নয়। কারণ আমাদের 2 মাস, 2 মাস 20 দিন এইরকম টাইম আমাদের হাতে রয়েছে। তাই খুব রিলিজিয়াসলি পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ এখানে আমি তোমাদের যেটা করাবো একটু ওয়ার্কলোড বেশি হবে। কারণ এখানে আমরা হয়তো এক একটা টপিকে একটা, দুটো বা তিনটে ক্লাস করার টাইম পাবো, যেমন যেমন টপিক হবে তেমন তেমন। ক্লিয়ার? এর পরের যে টপিক সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ একটা সাবজেক্টের পর আমরা একটা কি ভার্ব বসাই, যেটা আমাদের একটা ফর্মুলা রয়েছে S+V+O, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট, এটা বাড়তি কোনো টপিক নয়, এটা হচ্ছে কমন এরর্স এর মধ্যেই ইনক্লুডেড। এটাকে আমরা আর বাড়তি করে পড়বো না, এর মধ্যেই আমাদের ইনক্লুড থাকবে। কিভাবে? একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা ধরো প্রোনাউন শিখেছি একটা হি, তারপরে আমি ইজ বসাবো না আর বসাবো, এটা নিশ্চয়ই আমাকে আর ব্যাখ্যা করতে হবে না। তাহলে হি আমার সাবজেক্ট, ইজ আমার ভার্ব, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। কিন্তু আমরা যখন সাবজেক্টের এক্সপার্ট হতে যাব, নিশ্চয়ই আমাকে হি এর পরে কে ইজ বসবে এইরকম প্রশ্ন আমাকে দেবে না, আমাকে আরো স্টাফ দেবে। সেইগুলো আমাদের জানতে হবে। তাহলে কমন এরর্স এর মধ্যে ইনক্লুডেড যে টপিক সেটাই হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। এর মধ্যে কোনো দ্বিমত নেই। এবং কমন এরর্সে প্রচুর নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে, কারণ এটা তোমরা নর্মাল পরীক্ষা দিচ্ছ না, এটা ভালো করে মাথায় রাখবে। এরপরে 3 নম্বর আমাদের যে টপিক আছে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। নর্মাল যে ভয়েস চেঞ্জ তোমরা করো, যে আই নো হিম, হি ইজ নোন টু মি, এইরকম ভয়েস চেঞ্জ তোমাদের পড়বে না। তোমাদের কি পড়বে? তোমাদের অ্যাডভান্স লেভেলের ভয়েস চেঞ্জ পড়বে। কিন্তু আমাদের বেসিকটাও একটু জেনে রাখতে হবে, কারণ আমরা ইংলিশ অনার্স পড়লেও বেসিক জিনিস আমরা সব ভুলে গেছি, বা আমরা কোনোদিনও শিখিনি। প্রত্যেকটা যে টপিক আমি তোমাদের বলছি, এরর, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, এর প্রত্যেকটা আমি তোমাদের ক্লাস করাবো, নোটস দেবো। ক্লাসে আমি ইন জেনারেল বেসিক টু অ্যাডভান্স কনসেপ্টটা একবার করে আলোচনা করে দেবো। নোটস এর মাধ্যমে, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে যার যা সমস্যা হবে সে আরো একবার দেখে নিতে পারো। কারণ আমি আবারও বলছি, ধরো অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ, এটা যদি আমরা ইন ডিটেলে শিখতে চাই, মিনিমাম আমাদের 5টা ক্লাসের প্রয়োজন। প্লাস ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও 5টা ক্লাসের প্রয়োজন। তাহলে যদি আমরা 10টা ক্লাস, লাইভ ক্লাস এই দুটোর মধ্যে করে নিই, তাহলে আমরা সিলেবাস কোনোদিনই শেষ করতে পারবো না। এটা যদি কোনো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হতো, তাহলে আমাদের প্রত্যেকটাই করাতে হতো, কারণ আমি জানি ওখানে যারা পড়ছে তারা ইংলিশের খুব একটা নলেজ নেই। কিন্তু আমি তোমাদের একটু অ্যাডভান্স লেভেল থেকে কেন শুরু করছি? কারণ তোমাদের মোটামুটি নলেজ রয়েছে। এই হচ্ছে তফাৎ। এরপরে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন মানে কি? তোমরা ছোটবেলায় জেনেছো ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের সঠিক জানা নয়। অ্যাকচুয়ালি সঠিক কি? আর্টিকেল যেটা বসে সেটা হচ্ছে সাউন্ডের হিসাবে, সেটা আমরা জানবো। প্রেপোজিশন মানে আমরা জেনেছি ফর মানে জন্য, ফ্রম মানে থেকে, ইন মানে মধ্যে। এই সব বেসিক জানলে আর আমাদের হবে না, আমাদের অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে। কারণ এটা আমরা নর্মাল পরীক্ষা দিচ্ছি না, বারবার করে আমি বলছি। প্রত্যেকটার আমি পিডিএফ নোট দেব, ক্লাস করাবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। জাস্ট আমি তোমাদের যা যা করাবো সেটা ভালো করে ক্লাসটা করবে। এবং আর একটা পার্ট হচ্ছে ভোক্যাব পার্ট। এখান থেকে আমরা ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, আরো যেগুলো আমি তোমাদের বলেছিলাম, আরো কি বললাম, জেন্ডার,
ওই সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এই যে বেসিক বেসিক যেগুলো আমাদেরকে হিট করতে পারে পরীক্ষায় এক্সামিনার, যে দেখি এদের আইকিউ কেমন আছে একবার, এগুলো আমি তোমাদের আর ক্লাস করাবো না, এগুলো আমি তোমাদের ডাইরেক্ট পিডিএফ নোট দিয়ে দেবো। ক্লিয়ার? কারণ এগুলো ক্লাস করাতে গেলে আমরা 2 মাসে কিছুই শেষ করতে পারবো না। আর আমি মনে করি একটা ইংলিশ অনার্সের স্টুডেন্টের বা এমএ করা স্টুডেন্টের এইসব ক্লাসের কোনো প্রয়োজন নেই। অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভস। অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভস একটা জিনিস হতে পারে যে এখানে একটা ওয়ার্ড দিয়ে দিল, তোমাকে বলে দিল যে এটা কোন টাইপের অ্যাডভার্ব, এটা কোন টাইপের অ্যাডজেক্টিভ সেটা বলো। এটারও ক্লাসের প্রয়োজন হবে না, বেসিক জিনিস পিডিএফ নোট দিয়ে দেবো, হয়ে যাবে। যে যে ক্লাস আমাদের করতে হবে সেটা কি, এররের ক্লাস খুব ভালো করে আমাদের করতে হবে, অ্যাক্টিভ ভয়েস মোটামুটি করতে হবে, আর্টিকেল প্রিপোজিশন মোটামুটি করতে হবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব খুব একটা ক্লাস আমাদের করতে হবে না, নোটের মাধ্যমেই যথেষ্ট। সেন্টেন্স ফর্ম, এই টপিকটা জাস্ট আমাদের দেয়া হয়েছে একটু আমাদের আইকিউ লেভেলটাকে সার্ভ করার জন্য। কিভাবে সেন্টেন্স ফর্ম, একজন সেন্টেন্স কিভাবে ফর্ম করবে একটা ইংলিশ অনার্সের স্টুডেন্টকে বলে দিতে হবে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইন্টারোগেটিভ হলে ভার্বটাকে আমরা প্রথমে আনবো, এইরকম ভাবে আমাদের এগুলো করতে হয়। আশা করছি এটা তোমাদের আইডিয়া আছে। তবুও একটা ক্লাস আমি দিয়ে দেবো, একটাও প্রয়োজন হবে না, মোটামুটি 15 মিনিটের ক্লাস হলেই যথেষ্ট। এরপরে আমরা চলে আসবো সব থেকে আমাদের কঠিন পার্ট, হচ্ছে এইটুকু। এইটা হচ্ছে আমাদের সব থেকে টাফ, এইটা হচ্ছে সব থেকে টাফ পার্ট। এখানে আমাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, রিলেটিভ ক্লজ, জয়েনিং, স্প্লিটিং, এগুলো আলাদা আলাদা থাকলেও এগুলো সবগুলোকে আমরা একটা সিঙ্গেল টপিকের মধ্যে রাখবো। কেন রাখবো? কারণ আমি যদি কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা আইডেন্টিফাই না করতে পারি, আমি কোনটা রিলেটিভ ক্লজ তৈরি করতে পারবো না। আমাকে যদি বলে একটা জয়েনিং করো, এটা সিম্পল করো, এটা কমপ্লেক্স করো, এটা কম্পাউন্ড করো, কিভাবে সেটা তৈরি হয় সেটাই যদি না আমি জানতে পারি, আমি কোনোদিনই কমপ্লিট করতে পারবো না। তাহলে এই 3টে পার্ট আমাদের একটু ডিটেলসে করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা যখন মাধ্যমিকে পড়তাম, আমরা যখন 12-এ পড়তাম, আমরা কি শিখেছি? ওই কমপ্লেক্স করতে হবে, হু দিয়ে কানেক্ট করে দাও, সুইচ দিয়ে কানেক্ট করে দাও, দ্যাট দিয়ে কানেক্ট করে দাও, হোয়েন দিয়ে কানেক্ট করে দাও, অ্যান্ড দিয়ে কানেক্ট করে দাও। আচ্ছা সরি, অ্যান্ডটা কম্পাউন্ড হয়ে যাবে। আরে কেন কানেক্ট করবো এটাকে আমি, সেইটা আমরা কোনোদিন জেনে উঠতে পারিনি। আমি তো যদি তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দিই, এক্ষুনি তোমরা আমাকে হু দিয়ে কানেক্ট করে দেবে, এক্ষুনি তোমরা আমাকে হোয়াট দিয়ে কানেক্ট করে দেবে, কিন্তু কেন হলো সেইটা আমরা জেনে উঠতে পারি না। এবং যদি আমাদের একটু টুইস্ট করে দেয়, ব্যাস হয়ে গেল, আমরা কিছুই করতে পারবো না। তাহলে এই টপিকটাকে আমাদের ভালোভাবে শিখতে হবে, এবং এর মধ্যে দুটো ক্লজকে আমাদের ইনক্লুড করতে হবে যেটা সিলেবাসে নেই, সেটা হচ্ছে নাউন ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এই রিলেটিভ ক্লজ, নাউন ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ, এগুলোকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। ঠিক আছে, এগুলোকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে পিসি, প্রিন্সিপাল ক্লজ। কিভাবে ব্রেকআপ করতে হয় সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো, যে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে তোমরা কিভাবে দুটো পার্টে ভাঙলে তবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো, সেটাও আমাদের খুব ভালো লাগবে শিখতে, যেটা আমরা একটু ভয় পাই। ঠিক আছে, আচ্ছা একটু কমেন্ট একটু পরে করো, আমি একটু বলে নিই, তারপরে একটু কমেন্টটা করো, ঠিক আছে? নাহলে ডিস্ট্রাক্ট হয়ে যাবে বিষয়টা। তাহলে এই জিনিসগুলোকে আমাদের ভালোভাবে শিখতে হবে। আচ্ছা একটু এখানে তোমাদের কমেন্ট নেওয়ার প্রয়োজন আছে, যে ক্লজ বা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, জয়েনিং, স্প্লিটিং কার কেমন ধারণা আছে আমাকে একটু জাস্ট কমেন্ট করে তাড়াতাড়ি বলবে, দেরি নয়। আছে আর নেই এর মধ্যে উত্তর দেবে, আর মোটামুটি এই 3টের মধ্যে উত্তর দেবে, বেশি কিছু লেখার দরকার নেই, তাড়াতাড়ি কুইক। ঠিক আছে, এইটুকুই আমি জানতে চাইছিলাম যে বেসিক নলেজ আছে কিনা, ওইটুকুই যথেষ্ট। ঠিক আছে, বেসিক নলেজ টুকুই যথেষ্ট, তারপরে আমি আছি, চাপ নেই। ঠিক আছে।
একটু একটু ক্লিয়ার করে দিই বোর্ডটাকে, তারপরে আমরা চলে আসবো ন্যারেশন। আচ্ছা, জয়েনিং আর স্প্লিটিং আশা করছি তোমরা জানো। একটা হচ্ছে দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে হবে, আর একটা আমাদের বলতে পারে দুটো সেন্টেন্সে ভাগ করে দাও, তিনটে সেন্টেন্সে স্প্লিট করে দাও, সেটা আমরা ক্লাসে শিখে নেব। এরপর আমরা চলে যাব ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ আশা করব তোমরা মোটামুটি জানো, বেসিক নলেজ থাকলেই হবে, আমাদের একটু অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে। এখানে তোমাদের একটা অ্যাডভান্টেজ আমি বলে দিই, যেহেতু পরীক্ষাটা এমসিকিউ, আমি তোমাদের ভয়েস আর ন্যারেশন এই দুটো বেসিক শেখানোর পর পিডিএফ তো নোট দেবই, কিভাবে এমসিকিউ মোটামুটি নলেজ থাকলেও তোমরা 100% অ্যাকুরেসি নিয়ে সলভ করতে পারবে তার টেকনিক আমি তোমাদের বলে দেবো। সেই টেকনিকটা আমরা কোথা থেকে শিখতে পারি? সেই টেকনিক আমরা শিখি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। অর্থাৎ সেই টেকনিকটা আমাদের এই ন্যারেশন আর ভয়েসের ক্ষেত্রে দারুণ ভাবে কাজে লাগে। ক্লিয়ার? এবং যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা এবং তোমরা সবাই ইংলিশ অনার্সের বা মাস্টার করা স্টুডেন্ট, তোমাদের কাছে কিন্তু বেসিক নলেজটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা দেখবে অনায়াসে তোমরা এমসিকিউ সলভ করতে পারছো, ভোক্যাব পার্টটা বাদ দিয়ে। কারণ ভোক্যাব পার্ট আমাদের মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তাহলে ন্যারেশন নিয়ে আশা করব তোমাদের মোটামুটি নলেজ আছে, এবং সমস্ত পিডিএফ নোট যত রকমের ন্যারেশন হয় সেটা আমি করিয়ে দেবো তোমাদের। এরপর যারা বিশেষ করে 11 আর 12 তোমরা দেবে, তাদের একটা মাথা ব্যথার কারণ আছে, সেটা হচ্ছে লিটারেরি ডিভাইস, রেটরিক সহজ, এই কঠিন পার্ট হচ্ছে এই প্রোসোডি, যেটাকে আমরা বলি স্ক্যানসন। আমি তোমরা যদি আমার পরামর্শ নাও, আমি তোমাদেরকে বলবো এই জিনিসটা নিয়ে খুব একটা তোমরা মাথা ঘামাবে না। কেন মাথা ঘামাবে না? কারণ এটা এতটাই টাফ জিনিস, তোমরা যদি একটা কলেজের প্রফেসরকেও গিয়েও বলো, তারও হিমশিম খেয়ে যাবে ওই স্ক্যানসনটাকে ছন্দে মেলাতে। কিন্তু আমরা কিছু ট্রিক শেখার চেষ্টা করব, যদি সেখান থেকে এসে যায় ভালো, না হলে কোনো দরকার নেই এটা নিয়ে বেশি মাথা ঘামানো। এরপরে কি? রেটরিক। রেটরিক খুব একটা কঠিন নয়। রেটরিক প্রসোডির থেকে হাজার গুণে সহজ। সিমিলি, মেটাফোর, মেটানমি, সিনেকটকি, পান, আইরনি, ইউফেমিজম, এগুলো খুব সহজ। জাস্ট এর ডেফিনেশন পড়লে কিন্তু আমরা পারবো না। এর যে ইনার মিনিং রেটরিকের, এই ইনার মিনিং যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের আবার টাফ। কিন্তু এর ইনার মিনিং বোঝানোর দায়িত্ব আমার। প্রসোডিটা আমরা করব, বেসিকের ওপর দিয়ে যাব, তারপরে যা হয় হবে। ওই 1 নম্বরের জন্য আমরা খুব বেশি মাথা ঘামাবো না, কারণ এই 1 নম্বরটা তোমাদের ওই 29 নম্বরের ওপর এফেক্ট ফেলবে। কেন? ধরো তোমাদের 30 নম্বর গ্রামারে আছে, 29 আর ধরে নিলাম প্রসোডিতে 1, যারা 11-এর ক্ষেত্রে, 9-10-এর ক্ষেত্রে তাদের জন্য এটা নয়। এই 1 নাম্বার তোমাদের করতে গিয়ে যা কষ্ট হবে, এই 29 নাম্বার করতে গিয়ে তোমাদের সেম কষ্ট হবে। তাহলে তোমরা আমাকে বলো যে কোনটা করা ভালো? আমাদের নিশ্চয়ই 29 নম্বরের জন্য আমরা খুব একটা বেশি মাথা ঘামাবো না, এত বেশি আমাদের প্রয়োজন নেই। ক্লিয়ার? 9-10-এ রেটরিক আছে। কেন আছে? কারণ তোমার কোনো পোয়েম থেকে একটা লাইন তুলে দিল এবং বলে দিল, এটা কি বলো তুমি? আয়রনি, সিমিলি, মেটাফোর, মেটানমি, সিনেগ্রাফি, পান, ইউফেমিজম, কি তুমি বলো? হাইপারবোল, কি তুমি বল? তাহলে রেটরিকটা আমাদের 9-10-এর জন্য কিছুটা করে রাখতে হবে। প্রোসোডি 9-10-এর জন্য কোনো রকম নয়। আর যদি আমার পরামর্শ তোমরা নাও 1 নম্বরের জন্য, আমি বলবো প্রোসোডিটাকে বাদ দাও। কিন্তু বেসিক আমরা লাস্টের দিকে কিছুটা করে রাখবো, যাতে অন্তত পক্ষে আমরা আন্দাজেও একটু করে আসতে পারি, এবং যদি চান্স ভালো হয় সঠিকও হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এরপর একটা সাম আপ করে দিই যে কিভাবে আমরা যাব। এখানে যে জিনিসটা লেখা নেই সেটা হচ্ছে টেন্স। কেন লেখা নেই? কারণ এই যা জিনিসপত্র আমরা দেখলাম বা সিলেবাস আমরা দেখলাম, এই টেন্স ছাড়া কিন্তু সবকটা অন্ধ। ভালো করে শুনে রাখ, টেন্স ছাড়া এগুলো সব অন্ধ। এবং আমি
এতটুকু বিশ্বাস রাখতে পারি তোমাদের উপর যে টেন্স তোমরা সবাই জানো, কারণ অনার্স তোমরা আর এমনি এমনি পাস করোনি, মাস্টার্স তোমরা এমনি এমনি পাস করোনি, নিশ্চয়ই টেন্সের নলেজ আছে। এবং তোমরা যদি আমাকে বলো যে টেন্সেরও একটা ক্লাস করাতে হবে, তাহলে আমি ক্লাস করাবো, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। তোমরা বলো যে টেন্সের ক্লাস কি তোমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, মুডটা আমি করিয়ে দেবো, মুড আমি লিখে দিয়েছি, মুড 10 মিনিট লাগবে, ঠিক আছে? মুডের ক্লাসটা বা মুড নিয়ে চাপ নেওয়ার দরকার নেই দেবশ্রী, ও আমি ঠিক করে দেবো, লিখে দিয়েছিলাম আমি একটু আগে মুড। তোমরা বলো টেন্সের কি ক্লাস করাতে হবে, কারণ তোমাদের যদি টেন্সের ক্লাস করাতে হয় সেটা একটা দুঃখের বিষয়, কিন্তু আমি করাবো, চাপ নেই। পিডিএফ নোট টেন্সের আমি আজকে দিয়ে দেবো, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট না করলে জাস্ট হবে না, একটু ইন্টারাকশন হবে না। নো স্যার, এটা আমি জানতাম তোমরা এই রিপ্লাইটা আমি পাবো, কিন্তু আমি তোমাদের এখানে একটা সলিউশন দিই। ফ্রেজ, হ্যাঁ ফ্রেজের ক্লাস দিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, তবুও তোমাদেরকে একটা আমি সলিউশন দিই, আমি তোমাদের পিডিএফ নোট দেবো এবং টেন্সের একটা রেকর্ডেড ক্লাস আমি তোমাদের দিয়ে দেবো, যদি তোমাদের কিছু কাজে লেগে যায় তোমরা দেখতেও পারো, কিন্তু পিডিএফ নোটটাকে ভালো করে পড়ে রাখো। এই যা যা আমি তোমাদের টপিক বললাম, কমন এররের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, সবকিছুই আমরা এররের ক্লাস করব। এবং হতে পারে যে এক একটা ক্লাসে আমরা দুটো তিনটে টপিক একসাথে কভার করব, কারণ এখানে এক একটা টপিক যদি এক এক দিনে আমরা করি তাহলে কিন্তু আমরা সিলেবাস শেষ করতে পারবো না। তাহলে একসঙ্গে দুটো তিনটে টপিক আমরা করে নেবো, কারণ আমি প্রথমেই তোমাদের বলেছি তোমাদের একটু ওয়ার্কলোড বেশি নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি বলে দিয়েছি, এররের মধ্যেই আমাদের পড়ছে, আর সবকিছুর মধ্যে পড়ছে টেন্স। অ্যাক্টিভ ভয়েস ক্লাস দেব, পিডিএফ নোট দেব। আর্টিকেল প্রিপোজিশন ক্লাস দেব, পিডিএফ নোট দেব। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ খুব একটা ক্লাসের প্রয়োজন নেই, নোটস দিলেই হয়ে যাবে। সেন্টেন্স ফর্মস খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু একবার একবার আমি কোনো একটা ক্লাস এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড করানোর সময় জাস্ট একবার বেসিক বলে দেব। আমরা বেশি যেটাতে ফোকাস করব, এরর আর সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, রিলেটিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, জয়নিং অ্যান্ড স্প্লিটিং, এই টপিকগুলো আমাদের ক্লাসের ফোকাস বেশি থাকবে। কিন্তু মানে যদি অন্য টপিকে একটা বা দুটো করে ক্লাস করাই, এগুলো একটু বেশি হবে, 4টে হয়ে যেতে পারে বা 5টা হয়ে যেতে পারে। কেন বললাম? কারণ এটা আমাদের নলেজ কম আছে, আমাদের ব্রেকআপ করে করে জিনিসগুলোকে বুঝতে হবে। ন্যারেশন খুব একটা ক্লাসের প্রয়োজন পড়বে না, আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, বেসিকও বুঝিয়ে দেবো, পিডিএফ নোটও দিয়ে দেবো। তোমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে, তোমরা কষ্ট করতে রাজি? ইয়েস অর নো? আমি 100% কষ্ট তোমাদের জন্য করব, সেই জন্যই আমি 30 বা 40-এর গ্যাপে স্টুডেন্টকে ভেঙেছি, কারণ আমি জানি এর ফলে আমাকে একদিনে দুটো তিনটে ব্যাচের ক্লাস নিতে হবে। তবুও আমি সেই কষ্টটা করছি তোমাদের জন্য, কারণ আমি করতে পারতাম একটা ব্যাচে 50টাও ঢুকিয়ে দিতে পারতাম, 100টাও ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাইনি এইভাবে আমাদের ক্লাসটা চলুক। কারণ কি, আমি চেয়েছিলাম খুব কম সংখ্যক স্টুডেন্ট ভর্তি হোক, কিন্তু তাও একটু বেশি পরিমাণ হয়ে গেছে। সেটা আমি সেই জন্য একটু গ্রুপগুলোকে ভেঙে দিলাম। প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমাদের টাইম টেবিল আমি তোমাদের যা বলে দিয়েছিলাম সেটা একটু পরিবর্তন হবে। সেটা আমি রাতে সবকটা গ্রুপকে একটু ইন্ট্রোডাকশন ক্লাস করিয়ে তোমাদেরকে আমি ফাইনালাইজ করে দেব, এবং তোমরা একটু ওটা আমার সাথে কোঅপারেট করো, কারণ আমি তোমাদের সুবিধার জন্যই ব্যাপারগুলো করছি। প্রত্যেকটা পিডিএফ নোট থাকবে, তোমাদের কোনো বই, কোনো কিছু ফলো করার দরকার নেই, কারণ বই ফলো করলে সমস্ত মাথা তোমাদের ঘেঁটে যাবে, কিছুই তোমরা বুঝতে পারবে না। আশা করছি আমি যা বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের কারোর কিছু বক্তব্য থাকলে আমাকে বলবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দেবো। যার যা বক্তব্য আছে সে করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। হ্যাঁ ইন্দ্রজিৎ পাল, আমি কভার করে দেবো নাম্বার আর জেন্ডার। স্যার কিছু স্টেটমেন্ট আসে, ওগুলো স্টেটমেন্ট ওসব প্রয়োজন, ওগুলো তো বেসিক জিনিস, ও হয়ে যাবে, পড়তে পড়তে ওগুলো এমনিই শিখে যাবে তোমরা। আর যেগুলো একদম বেসিক, সেগুলো তোমরা যেহেতু ইংলিশ অনার্সের স্টুডেন্ট, সেইগুলো আমি আর রাখিনি, কারণ এইসব জিনিস আমরা যদি ক্লাস করে টাইম নষ্ট হয়ে যাবে, তাই না? কারণ ওগুলো তোমরা এমনিই পারবে। আর যদি বলো প্রয়োজন, তাহলে আমি লাস্টে যেগুলো আমাদের একটু বাকি রয়ে যাবে, তোমাদের মনে হবে যে এইগুলো একটু একবার করে করে দিলে ভালো হয়,
সেই বেসিক বেসিক যেগুলো সহজ জিনিস সেগুলো আমি লাস্টের দিকে একটা দুটো ক্লাস দিয়ে করিয়ে দেবো। বাকি কারোর কিছু বক্তব্য থাকলে, পায়েল বিশ্বাস স্টেটমেন্ট বলেছে, আমি করে দেবো। কোনো লাইভ ক্লাস মিস করলে অবশ্যই রেকর্ডেড পাবে। তোমরা টিচ মিনিটের এসএলএসটি ব্যাচ 3 গ্রুপ 3 তে যাবে, সেখানে লেকচার বলে যে অপশনটা পাবে সেখানে সমস্ত রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। লাইভ মিস করলে অবশ্যই রেকর্ডেড পাবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। বাকিদের প্রশ্ন, যার যা কিন্তু মনে কনফিউশন থাকবে আজকেই কিন্তু ক্লিয়ার করবে, কারণ এর পরে কিন্তু আমরা যখন টপিক ভিত্তিক ক্লাসে চলে যাব তখন কিন্তু এই বেসিক কনসেপ্টের এই মানে বেসিক যে প্রবলেম সেগুলো কিন্তু আমরা বেশি ফোকাস করতে পারবো না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক প্রবলেম, ক্লাস করানোর পর একটাও প্রবলেম থাকবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা এররের ক্লাস করছি ততক্ষণ পর্যন্ত প্রবলেম থাকবে, তারপরে আর প্রবলেম থাকবে না। নেক্সট কমেন্ট, একটু তাড়াতাড়ি করো, 30 জন আছো, মাত্র 5-6টা কমেন্ট। বাকিদের নিশ্চয়ই প্রবলেম নেই। যাদের প্রবলেম নেই তারা প্রবলেম নেই বলে কমেন্ট করো। কাল ক্লাস আমি আজকে রাতে তোমাদের সম্পূর্ণ রুটিনটা দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপকে আমি একটু মার্জ করে নিই, কোনটা কি কখন ক্লাস করবো আমি একটু দেখে নিই, কারণ একটু চাপ হয়ে গেছে বিষয়টা। ফ্রেজ, নাউন, অ্যাডভান্স টেন্স এই ক্লাসগুলো লাগবে, অবশ্যই লাগবে। অ্যাডভান্স টেন্স, টেন্স নিয়ে কোনো অ্যাডভান্স ক্লাস করানোর প্রয়োজন নেই, একটা পিডিএফ নোট দেবো সেটা পড়ো, হয়ে যাবে। স্যার প্লিজ ডে টাইমে ক্লাস, না না ডে টাইমে ক্লাস দেবো না, চাপ নেই। নবনীতা ঘোষ, প্রবলেম। আচ্ছা, আর একটা বিষয়, যখন আমরা গ্রামাটিক্যাল কোনো কনসেপ্ট পড়বো সেটাকে কি ডাইরেক্ট আমি যদি তোমাদের ইংলিশ ভার্সনে পড়াবো নাকি আমি বাংলা বলে বলে বোঝাবো, এটা তোমরা একটু বলে দাও। না, টপিক থেকে লাইন তুলে গ্রামারের কোয়েশ্চেন খুব একটা আসবে না। তোমরা এটা বলো যে ইংলিশ টু ইংলিশ পড়াবো নাকি বাংলাতে এক্সপ্লেন করব। বাংলা সবাই বলছে। ভোকাবুলারি পার্ট নেই কিন্তু কিছু আমাদের করে রাখতে হবে, ঠিক আছে। বাংলা, আচ্ছা ঠিক আছে, বাংলা ভার্সানই বুঝিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে। হ্যাঁ, পিডিএফ এর সাথে কিছু কিছু প্র্যাকটিস সেট দেবো, কারণ প্র্যাকটিস সেট লাইভে করতে গেলে কি হবে, হ্যাঁ এখানে একটা প্রবলেমের কথা আমি তোমাদের বলি। ধরো আমি তোমাদের যে 10টা টপিক বললাম, সেই 10টা টপিক শেষ করতে আমরা ম্যাক্স টু ম্যাক্স 25 to 30 ক্লাস পাবো। তাহলে আমি যদি একটা টপিক ক্লাস করাই, তার জন্য আরো একটা ক্লাস প্র্যাকটিসের জন্য রাখি, তাহলে আমাদের যে টাইম চলে যাবে সেই ক্লাসটা আমরা এর মধ্যে ম্যানেজ করতে পারবো না। তাই আমি তোমাদের যে যে টপিকের প্র্যাকটিস সেটের প্রয়োজন হবে সেইগুলো আমি দেবো। যেমন একটা এক্সাম্পল দিই, এরর। আগে আমরা এররের সমস্ত টপিকটা কভার করে নেব, তোমাদের আমি কিছু প্র্যাকটিস সেট হয়তো পিডিএফ দিয়ে দিলাম গ্রুপে, তোমরা সেগুলো প্র্যাকটিস করলে তার আমি উত্তর দিয়ে দিলাম। ইন জেনারেল সব কটা টপিক কমপ্লিট হয়ে গেলে এররের আমি একটা তোমাদের প্র্যাকটিসের ক্লাস দিয়ে দিলাম। এইভাবে আমরা করতে পারি, কারণ প্রত্যেকটা টপিক কিছুটা আমরা পড়লাম, তার কিছু প্র্যাকটিস সেট করলাম, এইভাবে করলে আমরা 2 মাসে জীবনেও সিলেবাস শেষ করতে পারবো না। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। প্র্যাকটিস সেট অবশ্যই দেবো, চাপ নেই। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, হ্যাঁ এটা এটা তো খুব একটা নেই কিন্তু করে দেবো, চাপ নেই, ওটাও একটা ক্লাস দিয়ে দেবো। যে যে ক্লাস হয়তো আমি দেখছি যে লাইভ ক্লাস, যে যে টপিক ধরো 20 মিনিট ক্লাস করালে হয়ে যাবে, আমি চেষ্টা করব তার রেকর্ডেড ক্লাস তোমাদের দিয়ে দেওয়া, যাতে তোমরা সেই ক্লাসটা বাড়িতে অবসর সময় দেখে নিতে পারো এবং তোমাদের লাইভ ক্লাসে ফালতু টাইম যাতে নষ্ট না হয়, কারণ লাইভ ক্লাসে আমাদের টাফ টপিক গুলোকে খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মক টেস্ট দেবো, ওটা এবং লাস্টে, প্রথমেই নয়। ডিফারেন্ট গ্রামাটিক্যাল টার্মস একটু করাবেন। ডিফারেন্ট গ্রামাটিক্যাল টার্মস থেকে খুব একটা প্রশ্ন আসে না, ঠিক আছে, কিন্তু তবুও তোমাদের আমি একটা দিয়ে দেবো, চাপ নেই। ওইটা আমাদের ভয় দেখানোর জন্য বিভিন্ন বাজার চলতি বইতে থাকে, কগনিটিভ অবজেক্ট, ফ্যাক্টিভ অবজেক্ট, ঠিক আছে, এই সবগুলো আমাদের ভয় দেখানোর জন্য থাকে। ঠিক আছে, যদি তোমরা বলছো আমি দিয়ে দেবো, চাপ নেই। কিন্তু এগুলো আমরা প্রথম করব না, প্রথমে আমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টাফেস্ট পার্ট সেগুলোকে আমরা কভার করব, ঠিক আছে।
যেখান থেকে আমরা নাম্বার বেশি স্কোর করতে পারি। হ্যাঁ, আমি দেখছি, আমি টাইম টেবিলটা বলতে পারছি না, আমাকে একটু ক্ষমা করো, এক্ষুনি আমি বলতে পারছি না। আমি সব কটার ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে নিই, ইন্ট্রোডাকশন নিয়ে আমি রাত 10টা বা 10:30টার দিকে তোমাদের আমি একটা ফিক্সড টাইম টেবিল জানিয়ে দেবো। ক্লিয়ার? আশা করছি আর তেমন কোনো প্রশ্ন আপাতত নেই। আমরা পরের দিন যেদিনই ক্লাস করি না কেন, কাল বা পরশু অবশ্যই আমরা ক্লাস করব। আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো যে কোন টপিকের আমরা ক্লাস করব, এবং টেন্স এইগুলোর নোট আমি দিতে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই পড়তে থাকবে। ঠিক আছে? কারণ সবকিছু আমার ভরসায় থাকবে না, কারণ আমি বিশ্বাস করি তোমরা ইংলিশ অনার্স বা মাস্টার করা স্টুডেন্ট, তোমরা ওইগুলো একটু করতে পারবে। আমি জাস্ট তোমাদের গাইড করব, টাফেস্ট পার্ট গুলোকে সিম্পল করব। বাকি তোমাদের একটু খাটতে হবে কিন্তু, কারণ আমি পুরোপুরি আমার উপরে ভরসা হলে কি হবে, আমি পুরোপুরি তোমাদেরকে 2 মাসে একদম মানে যে হাতে ধরে শেখানো যায় বলে সেইটা করাতে পারবো না। এটা একটু টাইমের অভাব, কিন্তু আমি তোমাদের যতটুকু প্রয়োজন খুব ভালো করে করাবো, এতটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। ক্লিয়ার? হ্যাঁ, পিডিএফ নোটস অবশ্যই প্রিন্ট করা যাবে। ক্লিয়ার? তাহলে আপাতত যদি কারোর কোনো প্রশ্ন না থাকে, আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তী গ্রুপ অপেক্ষা করছে, তাদের সাথে লাইভে জয়েনে যেতে হবে এক্ষুনি। আপাতত কারোর প্রশ্ন নেই, না থাকলে নেই বলে দাও, আমি লাইভ তাহলে অফ করে দেবো। এই অ্যাপে পাওয়া যাবে না? না, অ্যাপে নয়, আমি তোমাদের গ্রুপে পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ নোট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। যা ইনফরমেশন সবকিছুই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে থাকবো, তোমরা জাস্ট গ্রুপটাকে ফলো করতে থাকবে। ব্লুটুথে কি অ্যাপে কানেক্ট হবে না? হ্যাঁ, হবে না কেন? সোনালী চৌধুরী, হবে। কি করবে, অ্যাপে জয়েন করার আগে ব্লুটুথটাকে কানেক্ট করে রাখবে। অ্যাপে জয়েন করে ব্লুটুথ কানেক্ট করলে হবে না, আগে ব্লুটুথটাকে ফোন বা ট্যাবের সাথে কানেক্ট করবে, তারপরে অ্যাপ খুলবে। আগে অ্যাপ খুললে পরে ব্লুটুথ কানেক্ট করলে সেটা কানেক্ট হবে না। ঠিক আছে? তাহলে সবাইকে আজকের মতো ভেরি গুড নাইট। আমি রাতের মধ্যেই 100% তোমাদের যে টাইম শিডিউল সেটা একদম কনফার্ম জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? সবাইকে ভেরি গুড নাইট। আর পিডিএফ নোটও দিতে থাকবো, সেগুলো তোমরা গ্রুপটাকে একটু ফলো করো। ঠিক আছে, ভেরি গুড নাইট সবাইকে।